সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোমবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর সকাল, সকালটি সবার ভালো কাটুক, সুন্দর কাটুক সেই প্রত্যাশা দিয়ে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়েই আয়োজন রয়েছে আর পুরো রাঙা সকাল পরিবার আছি, একই সঙ্গে থাকছি কাজী রওশনারা সাকি, থাকছি আমি আনিসুল ইসলাম। আমার পক্ষ থেকেও সুন্দর একটি সকালের শুভেচ্ছা প্রিয় দর্শক, শুভ সকাল। শুভ সকাল আনিস, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। আর রাঙা সকালে আমরা সবসময় ভালো থাকি, কারণ আমাদের এই শোতে আলোকিত করে থাকেন একজন অতিথি। একদমই তাই, চলো জানিয়ে দিই। চলো কে আছে জেনে নিই। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি চক্ষু বিশেষজ্ঞ উদ্যোক্তা ডক্টর গাজী রিয়াজ রহমান। চলুন আমরা আমাদের আজকের অতিথিকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আমরা অনেক ভালো আছি এবং আপনাকে পেয়ে আমরা ভীষণ রকম আনন্দিত। ধন্যবাদ। পুরো সময়টা জুড়ে আপনার জীবনের গল্প আমরা ধাপে ধাপে শুনবো। শুরুতেই একটা ছোট্ট বিষয় সম্পর্কে জানতে চাই, সেটা হচ্ছে আপনি বাংলাদেশের প্রথম আধুনিক মায়োপিয়া সেন্টারের আপনার হাত ধরে যাত্রা শুরু করেছেন। মায়োপিয়া এই বিষয়টা কিন্তু অনেকের জন্যই নতুন, এই সম্পর্কে ছোট্ট করে একটু বলবেন। আচ্ছা, প্রথমত মায়োপিয়া হচ্ছে আমরা যদি সহজে বুঝি মাইনাস পাওয়ার। তো মায়োপিয়া সেন্টারের কাজ যেটা আসলে আমাদের আসলে 0 থেকে 16 বছরের যে বাচ্চারা আছেন ওদের মায়োপিয়া কন্ট্রোল করার ব্যাপারটা থেকে মায়োপিয়া সেন্টার আসলে শুরু হয়েছে। তো যেটা হয় আসলে আমাদের সাধারণত আপনার 23 বছর বা 26 বছর বয়স পর্যন্ত মাইনাস পাওয়ারটা প্রোগ্রেশন হয়। তো আমাদের সেন্টারের যেটা কাজ, যদি কোনো বাচ্চার আপনার সাপোজ সে স্কুলে যখন ভর্তি হচ্ছে তখন তার পাওয়ার যদি -2 থাকে, সেটা ধীরে ধীরে বাড়তে বাড়তে অনেক সময় -4 -5 এমন হয়ে যায়। তো মায়োপিয়া সেন্টারের মাধ্যমে এটা আপনার প্রোগ্রেশনটাকে এইদার আটকিয়ে দেওয়া হয় অথবা প্রোগ্রেশনটাকে স্লো করে দেওয়া হয়। তো এটার কয়েকটা ধাপ আছে, লাইক আপনার লেন্সের মাধ্যমে, থেরাপির মাধ্যমে বা আরও আধুনিক কিছু প্রযুক্তির মাধ্যমে আর কি। তো সংক্ষেপে এটাই হলো মায়োপিয়া সেন্টারের কাজ। আমরা আরো বিস্তারিত জানবো স্যার আপনার কাছ থেকে। আপনার জন্ম তো খুলনায়। খুলনায়, জি। কেমন ছিল সেই শৈশব? অনেক ভালো ছিল। আপনি তো বেশ খেলাধুলা করতেন, সেটা সম্পর্কে একটু ছোট্ট শুনুন। ছোটবেলা থেকে অনেক খেলাধুলার প্রতি অনেক আগ্রহ ছিল। আমার বাবাও একসময় ন্যাশনাল প্লেয়ার ছিলেন। উনি ভারোত্তোলক ছিলেন এবং বডি বিল্ডার ছিলেন আর কি, জাতীয়। গাজী আবুল হাসান। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার বাবা তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন? জি জি জি, উনি খুলনা বিশ্ববিদ্যালয়ের মডার্ন ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্টে ছিলেন, প্রায় 16 বছর শিক্ষকতা করেছেন ওখানে। আপনার খেলাধুলার সম্পর্কে আরেকটু আমি খুলনা মহামেডানে খেলেছি, ক্লাবে বেশ দীর্ঘ সময় খেলেছি। তারপরে পরবর্তী আসলে পড়াশোনার কারণে আসলে খেলাটা কন্টিনিউ করা হয়নি। তবে এখন আবার কর্পোরেট লিগ আমরা অ্যামাচার লিগগুলো খেলছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, চমৎকার। আপনি তো ক্রিকেট খুব ভালোবাসেন। জি জি জি। ব্যাটসম্যান নাকি বোলার কোনটা আপনি? আচ্ছা আচ্ছা। এখনো খেলেন স্যার? এখনো খেলেন? জি জি, কতখানি প্যাশন থাকলে সেটা সম্ভব। জি। একটু শৈশবটা নিয়ে আরো বিস্তারিত জানতে চাই, যে দুরন্ত শৈশব ছিল। জি। বলবো যে এখনকার শৈশবের চেয়ে একেবারেই আলাদা ছিল আমাদের সময়টা। কেমন ছিল, কি করতেন সেই সময় বা কি ভাবতেন? আমাদের তো আসলে অন্যরকম, আসলে এখনকার সময় থেকে সম্পূর্ণ আলাদা ছিল। যেমন আমাদের স্কুলে আমরা ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, আমরা অনেক সময় স্কুলের পরেও মাঠে চলে যেতাম। আসলে এখন তো আসলে সেই সুযোগ সুবিধাগুলো নাই, কমছে ধীরে ধীরে আসলে। তারপর আমাদের ছুটির দিনে আমরা নানা বাড়ি চলে যেতাম, ওখানে আমাদের একটা বিশাল গ্রুপ ছিল, আমরা খেলাধুলা করতাম, মজা করতাম, অনেক মজার সময় ছিল। ক ভাই বোন ছিলেন? আমার একটা বোন আছে আর কি, বড় বোন। বড় বোন, তারপরে আপনি? আমি, আর কেউ নেই। আচ্ছা, বাবা যেহেতু শিক্ষক ছিলেন, একই সঙ্গে খেলাধুলাও করতেন, বাবা কি চাইতেন? বাবা কখনোই কোনো কিছু চাপিয়ে দেয়নি। আচ্ছা, বাবা বলে বাবা ছিল না, বাবা কিংবা মা? জি, একমাত্র ছেলে সন্তান, কোনো চাওয়া পাওয়া ছিল না? কোনো চাওয়া পাওয়া ছিল না। আচ্ছা, ওনারা আমাদের গাইড করতেন, এরপর আমাদেরকে চয়েস করে নিতে বলেছিল যেটা ভালো হয় আর কি, কোনটা পছন্দ জি করো। জি। আচ্ছা, তো স্কুলটা শেষ হলো চট্টগ্রামে? না, আমি খুলনাতে, খুলনা সেন্ট জোসেফ স্কুল। আচ্ছা, খুলনা সেন্ট জোসেফে পড়েছেন, তার মানে তো সবসময় একটা নিয়মানুবর্তিতার মধ্যে ছিলেন বলা যায়। অনেক বেশি। একটু কঠিন লাগতো না যে একটা দুরন্ত ছেলে খেলাধুলা যে এত বেশি পছন্দ করে? এর ভিতরে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সেন্ট জোসেফ থেকে কলেজ, পরে হচ্ছে সুন্দরবন কলেজ, খুলনা। আচ্ছা, কলেজ লাইফ নিয়ে একটু শুনিস। কলেজ লাইফটা আসলে তো অনেক সংক্ষিপ্ত, আসলে মানে স্কুল জীবনটাই খুব বেশি মানে আসলে মেমোরেবল থাকে আর কি। কলেজ লাইফটা আসলে খুব দ্রুতই শেষ হয়ে যায়। নিশ্চয়ই সায়েন্স পড়লেন? সায়েন্সে, জি। ইন্টারমিডিয়েট জি 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 জি। তারপর কোন বিষয়ে চলে গেলেন? এরপর চট্টগ্রাম চলে গেলাম, ওখানে আপনার চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে আপনার ইনস্টিটিউট অফ কমিউনিটি অপথলমোলজি থেকে আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম। আচ্ছা, তার মানে আপনি অপথলমোলজিতেই আপনি গ্র্যাজুয়েশন করলেন? ব্যাচেলর অফ সায়েন্স ইন অপটোমেট্রি। শুরু থেকেই আপনি চোখ নিয়ে কাজ করেছেন? চোখ নিয়ে, হ্যাঁ। যেমন আপনার দাঁতের জন্য ডেন্টিস্ট্রি আলাদা, চোখের জন্য ব্যাচেলর অফ সায়েন্স ইন অপটোমেট্রি। শুধুমাত্র চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এটি আছে। এই বিষয়ে কেন, কিভাবে ইন্টারেস্ট তৈরি হলো? আমরা একটু ডিফারেন্ট কিছু পড়ার ইচ্ছা ছিল আসলে। আমরা শুনি আপনার সম্পর্কে একটু জানাই, যেহেতু চলেই আসছি আমরা, একটু জানিয়ে তারপর আমরা ফিরতে চাই। দর্শক, দেশের প্রথম আধুনিক মায়োপিয়া সেন্টারের প্রতিষ্ঠাতা এবং ঢাকা অপটিক্যাল প্যাভিলিয়নের সিইও ডক্টর গাজী রিয়াজ রহমান।
চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে অপটোমেট্রিতে স্নাতক এবং মালয়েশিয়া থেকে হেলথ ম্যানেজমেন্টে পিএইচডি ডিগ্রিধারী ডক্টর রিয়াজ চোখের চিকিৎসায় দেশব্যাপী প্রশংসিত হয়েছেন। তার নেতৃত্বে খুলনা, তেজগাঁও, কারওয়ান বাজারে 4টি শাখা এবং বিভাগীয় শহরগুলোতে ডোর স্টেপ ভিশন কেয়ার সার্ভিস চালুর পরিকল্পনা চলছে। 2023 সালে ডক্টর গাজী রিয়াজ রহমান সম্মানজনক এশিয়া প্যাসিফিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করেন। সারা দেশে দৃষ্টি কেন্দ্র স্থাপন এবং দরিদ্র মানুষদের বিনামূল্যে দৃষ্টি চেকআপ সুবিধা প্রদানের মাধ্যমে বিশেষ অবদান রাখার জন্য তাকে এই সম্মানে ভূষিত করা হয়। এছাড়াও তিনি গ্লোবাল রাইজিং হেলথ লিডার এবং অনারারি ডক্টরেট ইন অফথামোলজিতে সম্মানিত হয়েছেন। আমরা আবারও চলে যাই আমাদের আজকের অতিথি আলাপনে। অফথামোলজিতে আপনি গ্রাজুয়েশন করলেন? অপটোমেট্রিতে। আচ্ছা, অপটোমেট্রিতে। আচ্ছা, তো এরপর কি করলেন? বাইরে চলে গেলেন? এরপর পোস্ট গ্রাজুয়েশন বাংলাদেশে করলাম ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া থেকে, মাস্টার্স অফ পাবলিক হেলথ ইন অপথলমোলজিতে। কি কোনো হাতে কলমে কোনো প্র্যাকটিস শুরু হয়েছিল? হ্যাঁ, শুরু হয়েছে। মানে আমার পড়াশোনা গ্রাজুয়েশন শেষ করার পর থেকে আমি চাকরি জীবনে ঢুকে যাই আর কি। তো প্যারালালি পড়াশোনা প্লাস চাকরি দুটোই কন্টিনিউ শুরু করি তখন আর কি। ডাক্তারদের মনে হয় এরকমই। হ্যাঁ, এরকম সুযোগ আছে। সুযোগ আছে। পরবর্তী আপনার পিএইচডি শুরু করি 2019 সাল থেকে। আচ্ছা, কিন্তু তার আগে একটু আসি যে প্রথম কর্মজীবন বা প্রথম প্র্যাকটিস কোথায় করলেন? প্রথম কর্মজীবন পাহাড়তলী চক্ষু হাসপাতাল, চট্টগ্রাম। আচ্ছা, ওটা কি ইন্টার্ন হিসেবে শুরু হলো এরকম? না, ওখানে জয়েন করেছিলাম। পাশ করার পরবর্তী সময় জয়েন করি ওখানে প্রায় 2 বছর ছিলাম আর কি। আচ্ছা, এর পরবর্তীতে ঢাকায় চলে আসি। তারপর আদ্দিন মেডিকেল কলেজে কাজ করি। পরবর্তীতে আপনার বসুন্ধরা হসপিটালে কাজ করেছি। এরপরে আবার আপনার নরওয়ে থেকে রিসার্চার হিসেবে আমি আপনার নেপাল হেলথ মিনিস্ট্রিতে চলে যাই। নেপাল স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাজ করি। পরবর্তীতে ওখান থেকে আপনার অস্ট্রেলিয়া এবং নরওয়ে যাওয়ার কথা ছিল রিসার্চের কাজে, বাট আপনার করোনার জন্য যাওয়া হয়নি তখন আর। আচ্ছা, আপনি নেপাল চলে যান। আমি একটু তার আগে শুনতে চাই যে ছোট ছোট করে বিভিন্ন জায়গায় কাজ করা, সেখানকার অভিজ্ঞতা, সেখান থেকে ফিডব্যাকগুলো কেমন ছিল, বিস্তারিত যদি আমরা একটু শুনি। বেসিক্যালি আমি আসলে কর্মজীবনে মোটামুটি 10 বছরের আমি প্রফেশনাল ক্যারিয়ার ছিল। তো ওখানে আমি আসলে কম হলেও প্রায় 12 থেকে 13টি প্রতিষ্ঠানে কাজ করেছি দেশ এবং দেশের বাইরে। আমার যে টার্গেট ছিল যে বিভিন্ন সেক্টরটাকে আসলে বোঝা, আমার এত বেশি ডাইভার্সিটির কাজ করেছি, যেমন আমি অনেক সময় মার্কেটিং ডিপার্টমেন্টেও কাজ করেছি, আমি হসপিটাল কনসালটেন্সির কাজও করেছি, আমি আপনার ভার্সিটির লেকচার হিসেবে কাজ করেছি। তো আমার যে টার্গেট ছিল যে আমি আসলে সব সেক্টরগুলোকে আসলে বোঝা যায় আসলে কি অবস্থায় আছে আর কি। তো যার কারণে বিভিন্ন সেক্টরে কাজ করার অভিজ্ঞতা আমি নিয়েছি আর কি, যে পরবর্তীতে আমাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করেছে আর কি। লেকচারার ছিলেন বলছিলেন? জি, কোন ইউনিভার্সিটি? সাউথ এশিয়া ইউনিভার্সিটিতে। চমৎকার। মাস্টার্স অফ পাবলিক হেলথ। মাস্টার্স অফ পাবলিক হেলথ। আচ্ছা, চমৎকার। সেখানে কি করলেন, কি রিসার্চ করলেন? এটা আমাদের পাবলিক হেলথের উপর ছিল। নরওয়ে থেকে আমাদেরকে সিলেক্ট করা হয়েছিল, বাংলাদেশ থেকে দুজনকে। তখন আপনি পাবলিক হেলথে ছিলেন? পাবলিক হেলথে ছিলাম, জি। আচ্ছা, আপনাদের দুজনকে সিলেক্ট করা হলো? আমাদের দুজনকে সিলেক্ট করা হয়েছিল। আচ্ছা, তো চলে গেলেন, একটু শুনি অভিজ্ঞতার কথা শুনি। ওখানে আমাদের আসলে নেপাল স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ ছিল, আপনার নেপাল হেলথ এন্ড রিসার্চ কাউন্সিলের কাজ ছিল, ওখানে আমরা কাজ করতাম। তো বাট ওখান থেকে আমাদের আসলে নরওয়ে এবং অস্ট্রেলিয়াতেও যাওয়ার কিছু পরিকল্পনা ছিল, কিন্তু আপনার এটা করোনা জনিত কারণে আমাদের পরে ফরওয়ার্ড করা হয়নি আর কি। তখনও কি এই অপটোমেট্রিতেই কাজ করছেন এরকম বিষয়টা নাকি? অপটোমেট্রি এবং পাবলিক হেলথ দুটার সাথে আসলে কোলাবোরেট করে আসলে। পাবলিক হেলথে আপনি সেখানে কি কোন ডিপার্টমেন্টে ছিলেন? পাবলিক হেলথ আসলে জনস্বাস্থ্য, সহজ কথা আপনার যেটা হয় আসলে আপনার হসপিটালে যেটা হয় যে আমরা রোগীরা আমাদের কাছে আসে, আর পাবলিক হেলথে আমরা মানুষের কাছে যাই। দুটার মধ্যে পার্থক্য হচ্ছে এখানে আর কি। তো আমরা গিয়ে আসলে মানুষের টোটাল সোশ্যাল কন্ডিশন কেমন, ওদের কি ব্যারিয়ার্স আছে আসলে হেলথের বেনিফিটগুলো পাওয়ার জন্য, বা আসলে ওদের মধ্যে নলেজ অ্যাটিটিউড প্র্যাকটিসগুলো কেমন আছে, এগুলো আসলে ব্যাপকভাবে আমরা গবেষণা করতাম আসলে। তো বাইরে কত বছর ছিলেন? বাইরে 1 বছর ছিলাম। আচ্ছা, এটা লেন্থ হতো, বাট করোনার জন্য হয়নি। আপনি কি নেপালে 1 বছর ছিলেন? নেপালে, জি, 1 বছর ছিলেন। নেপালের স্বাস্থ্য ব্যবস্থাটা ঠিক কেমন বাংলাদেশের সঙ্গে যদি একটু? ওরা অনেক বেশি সচেতন, এখন অনেক বেশি সচেতন। হ্যাঁ, আমাদের মধ্যে কি সচেতনতা সেই অভাবটা আছে? বেশ, এখন অনেক বেশি আছে, অনেক বেশি আছে। যেমন আমি একটু বিস্তারিত যদি জানি যে কোন পার্সপেক্টিভে আপনি বললেন, বা কোন কোন জায়গাগুলোতে আমরা খুব বেশি আসলে অসচেতন? জি, ওদের আসলে যেটা হয় যে আপনার ওদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে ওদের যারা হেলথ ওয়ার্কার যারা আছে আর কি, ওদের অ্যাপ্রোচটা আসলে খুবই এলাবোরেটলি করে, এবং ওদের অ্যাকসেপ্টেন্সটা অনেক বেশি ভালো, এবং ওদের পপুলেশন ওইটাকে খুব দ্রুত ক্যাচ করে নেয় আর কি। আমাদের যেটা হয় আসলে যে মাস পিপল আসলে এখনো এই সচেতনতা থেকে অনেক দূরে আছে আর কি। তো এটা একটা পার্থক্যের ব্যাপার আর কি। কি ধরনের সচেতনতার কথা বলছেন আসলে? যেমন আসলে আমাদের কিছু নলেজ, যেটা আমরা ক্যাপ বলি আর কি, নলেজ অ্যাটিটিউড এন্ড প্র্যাকটিস, একটা হচ্ছে আপনি কি জানছেন,
ওটার উপর আপনার আসলে ভাবধারা কেমন হচ্ছে এবং ওটা আপনি কিভাবে ইমপ্লিমেন্ট করছেন আর কি। তো তিনটা সমন্বয় না হলে আসলে আপনার ওটা পারফেকশন আসে না আর কি। অর্থাৎ ইমপ্লিমেন্টেশনে একটা ইমপ্লিমেন্টেশন কমতি আছে ইম্পর্টেন্ট ইস্যু বোধহয় একটা আমাদের। আসলে, জি। এখানে খাদ্যাভ্যাস সবকিছু নিশ্চয়ই অনেক বেশি সবকিছু জি জড়িত। জি জি। এবং আপনি যেটি বলছিলেন যে পাবলিক হেলথে যেহেতু আপনি কাজ করেছেন, সেখানে আসলে আমরা যেহেতু আমরা যাই, মানে রোগীরা যায় জি ডক্টরের কাছে বা কোনো হসপিটালে, কিন্তু জি। পাবলিক হেলথ আমরা আসলে যাই। মানুষের দোরগোড়ায় যায়। জি। সেক্ষেত্রে আসলে আপনাদের দায়বদ্ধতার জায়গা বা আপনারা কতটুকু পেরেছেন আসলে এই যে মানুষকে সচেতন জি, জি। করবার ক্ষেত্রে যদি জানতে ওই চাই। অ্যাপ্রোচটা থাকার কারণেই হচ্ছে আমি এখন হচ্ছে আপনার এই যে ফ্রি ক্যাম্প করি, ফ্রি রোগী দেখি, বা আমি নিজে চলে যাই কর্পোরেট ক্যাম্পে, আমি ফ্রি রোগী দেখছি। তো ওইটা আসলে আমার মধ্যে এখনো থেকে গেছে আর কি, যার কারণে এই অ্যাপ্রোচগুলো আমার মধ্যে এখনো আছে আর কি। যার কারণে পুরো বাংলাদেশে আমি বিভিন্ন সময় বিভিন্ন সেন্টার থেকে আপনার ফ্রি ক্যাম্পগুলো আমি এখনো পরিচালনা করতেছি। এই যে বিভিন্ন জায়গায় আসলে কাজ করার যে জি, একটা জি। অভিজ্ঞতা, এই মাইন্ডসেটটা আসলে আপনার কিভাবে তৈরি এটা অনেক হয়েছে আগে একটু থেকে, জানতে চাই। এটা অনেক আগে থেকে। কিভাবে স্বপ্ন দেখতেন নিশ্চয়ই? স্বপ্ন দেখতাম, ওই যে আমি বললাম যে আমার বাবা কখনোই আসলে ফিক্স কোনো কিছু বলেনি যে এটা করতেই হবে। মানে উনি কখনো আমাকে মানে বলতেন প্লেয়ার হলে প্লেয়ার হও, কখনো বলতেন তুমি যদি অ্যাস্ট্রোলজার হচ্ছে অ্যাস্ট্রোলজার হও, কখনো বলতেন তুমি টিচার হলে টিচার হতে পারো। তো আমার আসলে ওইটাই কাজ করতে চাইছিলাম, আমি সবকিছু জানতে চাই আসলে, এই আগ্রহটা আমার মধ্যে ছিল আর কি। জানতে চান এবং মানুষের জন্য নিশ্চয়ই অনেক ভালোবাসা আছে। অবশ্যই অনেক মানবিক দায়বদ্ধতা মানুষ আছে। নিশ্চয়ই আপনি, না হলে দায়বদ্ধতা আছে। আসলে জি, জি। যেভাবে করে নিজেকে ছড়িয়ে দেওয়াটা জি, সম্ভব জি। হতো না। তারপর পিএইচডির কথা একটু শুনতে জি। চাই। কোথা থেকে পিএইচডি করেছেন? মালয়েশিয়া লিঙ্কন ইউনিভার্সিটি থেকে। ওখানে কয় বছর ছিলেন? ওখানে হচ্ছে আমার রিসার্চ প্রজেক্ট বাংলাদেশে ছিল, যার কারণে আমাকে বছরে 2-1 যাওয়া লাগতো আর কি। আমার যিনি ওখানে কোঅর্ডিনেটর ছিলেন, ওনার সাথে আমার প্রতিনিয়ত যোগাযোগ হতো এবং আমার রিসার্চের আপডেটগুলো উনি নিতেন আর কি। অর্থাৎ ওখানে কোনো মানে লং টার্ম থাকার প্রয়োজন হয়নি কখনো। কোথায় ছিল এটা রিসার্চ সেন্টার? লিঙ্কন ইউনিভার্সিটি, মালয়েশিয়া। আচ্ছা, কিন্তু আপনি রিসার্চ বাংলাদেশে করেছিলাম, জি বসে, জি জি। মানে সেখানে আপনার সেটআপটা কোথায় ছিল? সেটা একটা বাংলাদেশে আমরা ডাটা কালেকশন করেছি, আমি বাংলাদেশের রিসার্চগুলো করেছি আর কি আমি। রিসার্চের বিষয় কি ছিল? মানে কি এটাও findings গুলো কি আমাদের ছিল? হচ্ছে আমাদের যারা আপনার যারা প্র্যাকটিশনার আছে বা যারা আপনার মেডিকেল প্রফেশনে আছে, ওদের আসলে নলেজ অ্যাটিটিউড প্র্যাকটিসটা কি আসলে আমাদের মানে সচেতনতার ব্যাপার যেগুলো, ওইগুলো নিয়ে কাজ করেছিলাম আর কি। প্রত্যেকটা রিসার্চের তো একটা টপিক থাকে, জি, জি। আপনার টপিকটা কি ছিল? আমার টপিক ছিল হচ্ছে আপনার মেডিকেল প্রফেশনালদের নলেজ অ্যাটিটিউড প্র্যাকটিসটা কি আসলে হেলথের ব্যাপারে। সিএসএফ গ্লোবালে কখন কাজ করলেন? সিএসএফ গ্লোবাল নেপাল থেকে ব্যাক করার পরে জয়েন করেছিলাম রিসার্চ অফিসার হিসেবে। সেটা কতদিন ছিলেন সেখানে? খুব বেশি দিন না, মাস 6 মতো। আচ্ছা, যেমনটি স্যার আপনি বলছিলেন আপনি অনেক জায়গায় কাজ করেছেন, সিএসএফ গ্লোবাল আপনি কাজ করেছেন, সেই সম্পর্কে একটু শুনতে চাই। ওখানে আমি আসলে রিসার্চ অফিসার হিসেবে কাজ করেছিলাম। ওখানে আমাদের পাবলিক হেলথ রিসার্চের কাজ ছিল, যেমন আমরা রিসার্চ প্রপোজাল রেডি করতাম, আমরা রিসার্চের অ্যাপ্রোচ কী হবে এগুলো আমরা ডিসাইড করতাম, এবং আসলে আমরা ডাটা কালেকশনের কাজ করেছি তখন আর কি। তো তখন যেটা প্রবলেম হয়েছিল বেসিক্যালি, তখন তো আসলে করোনা আপরাইজিং আছে, তো যার কারণে অনেক কাজে আমরা ঠিকভাবে করতে পারিনি আর কি। তো যার কারণে ওখানে খুব বেশি দিন আসলে আমার কাজ করা হয়নি। রিসার্চ করতেন কি স্পেসিফিক আপনার বিষয়টাতেই? না না, এখানে আসলে সিএসএফ গ্লোবাল থেকে বড় প্রতিষ্ঠান আর কি, ওয়ার্ল্ড ওয়াইড বেশ বড় একটা প্রতিষ্ঠান আর কি। তো ওদের আসলে অনেক ডাইভার্সিটি ছিল, অনেক রিসার্চ ছিল আর কি। তো ওখানে আসলে আমাদের এক একজন এক একটা পার্ট ছিল আর কি। হ্যাঁ, আপনার পার্টটা কি ছিল? আমি রিসার্চ প্রপোজালের কাজ করতাম, তারপর ফান্ড রেজিং এর কিছু কাজ করতাম আমরা। রিসার্চ ছিল অনেক বেশি ডাইভার্সিটি, তো অনেক ধরনের কাজ ছিল ওখানে আর কি। রিসার্চ থেকে কি ধরনের অভিজ্ঞতা আসলে আপনি পেয়েছিলেন? রিসার্চ আসলে ইম্পর্টেন্ট কেন, মানে আসলে এটা আপনার ব্যবসা হোক প্র্যাকটিস হোক, সব জায়গায় রিসার্চটা খুব ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি ব্যবসা করতে চাই বা আমি যদি কোনো কিছু করতে চাই, ওটা আসলে ফিজিবিলিটি কেমন, ওটা আসলে কি হতে পারে, আউটকাম কি আসতে পারে, বা ওখানকার পপুলেশন কারা, টার্গেট গ্রুপ কারা, তো এগুলো আসলে রিসার্চ করে করে আসলে এই জিনিসগুলো বোঝা যায় আসলে। তো ওটার একটা ইম্প্যাক্ট আমি মানে সবসময় আসলে পাই এখনো। তো সিএসএফ থেকে এরপর হচ্ছে আমি বসুন্ধরা হসপিটালে জয়েন করি। এর মাঝে আমি ভিশন স্প্রিং জয়েন করেছিলাম। আচ্ছা, ভিশন স্প্রিং আমি প্রায় 1 বছর ছিলাম আর কি। এটাও একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান, ইউএসএ বেসড আর কি। ওদের ওখানে আমাদের কাজ ছিল বেসিক্যালি হচ্ছে আপনার যারা আন্ডার প্রিভিলেজ পপুলেশন আছে, লাইক গার্মেন্টস আছে যারা, বা ওই ধরনের যারা আছে আর কি, ওদেরকে আমরা ফ্রি চেক আপ করতাম আর কি থ্রু ভিশন স্প্রিং আর কি। তো ওখানে মোটামুটি 1 বছর কাজ করেছি। ফ্রি চেক আপ বলতে চোখের? হ্যাঁ, আমরা গার্মেন্টস গুলোতে যেতাম এবং ওখানে ওদেরকে ফ্রি চেক আপ, তারপর ওদের সচেতনতার জন্য আমরা ব্রিফিং করতাম, ওদেরকে অ্যাওয়ারনেসের জন্য আমরা কিছু প্রেজেন্টেশন করতাম আর কি। কি ফাইন্ড আউট করতেন, মানে কি ধরনের ওখানে আমরা বেসিক্যালি আপনার ভিশন অ্যাবনর্মালিটিস গুলো জি হ্যাঁ। ভিশন অ্যাবনর্মালিটিস গুলো ফাইন্ড আউট করতাম। কারণ গার্মেন্টস ওয়ার্কারদের মধ্যে একটা প্রবলেম থাকে কি, যে ওরা আসলে নেয়ার ওয়ার্ক তো খুব বেশি করে আর কি। তো তখন হয় কি, ওদের কাছে দেখার ক্ষমতা দ্রুত কমে যায়। সাধারণত আপনার সাউথ এশিয়ান যেটা হয় আর কি, আমাদের 38 থেকে 40 বছর বয়স হলে কাছে দেখার ক্ষমতা কমতে থাকে। আমরা যেটা যে চালসে বলি বাংলায়, বা প্রেস বায়োপিয়া। তো যারা আপনার গার্মেন্ট ওয়ার্কার আছে বা যারা আপনার ঘড়ির কাজ করে, স্বর্ণ অলংকারের কাজ করে, ওরা কাছে খুব বেশি কাজ করে।
তো যার কারণে আমাদের যে মাসেল থাকে এটা খুব আর্লি লুজ হয়ে যায় চোখের। প্রেস বায়োপিয়া বা বাংলায় চালসে, কাছ থেকে দেখার যে ক্ষমতা, হ্যাঁ, মানে পৃথিবীর সবার এটার প্রবলেম হবে বয়স হলে আর কি, বয়সজনিত সমস্যা আর কি। তো ওই জিনিসটা আমরা ফাইন্ড আউট করতাম, কারণ অনেক সময় দেখা যায় আপনার 25 বছরের একটা মানুষেরও আপনার হতে পারে এটা যদি কাছে ওয়ার্ক বেশি করে আর কি। তো ওই জিনিসগুলো ফাইন্ড আউট করতাম, ওদেরকে আমরা স্পেকটেকল দিতাম, তারপর হচ্ছে আপনার ওদেরকে সচেতনতা বৃদ্ধি করতাম যে এইভাবে কাজ করলে আপনার কর্মদক্ষতাও বাড়বে, আপনি পরিষ্কারও দেখবেন। তো ওভারঅল একটা আসলে মানে ব্যাপার ছিল ওখানে। তার মানে মোবাইল ফোন তো আমাদের জন্য খুব ভয়ঙ্কর, সবার হবে এটা। জি, অর্থাৎ যারা সূক্ষ্ম কাজ করে তাদের জন্য আসলে কি ধরনের সাজেশন দিতেন? তাদের আসলে চেকআপ করাটা খুব জরুরি আসলে, কারণ আমাদের যে সিলিয়ারি মাসেল থাকে চোখে, এই জিনিসটা তাদের খুব বেশি তাড়াতাড়ি আপনার মানে কন্ট্রাকশনটা লুজ হয়ে যায় আর কি, মানে তখন আসলে জিনিসটা প্রবলেম দেখা যায়। কি কোনো সচেতনতা আছে যে আমি যদি এইভাবে আমার চোখটার যত্ন নেই তাহলে এখান থেকে আমি আসলে লিমিটেশনও থাকা উচিত আসলে, মানে এক্সেসিভ এফোর্ট সবসময় ক্ষতিকর। এটা কি দীর্ঘ সময় ধরে যদি কন্টিনিউয়াসলি কেউ কাজ করে? জি, ইভেন অনেক স্কুল টিচারেরও হতে পারে এটা, যারা অনেক বেশি সময় ধরে বই পড়াচ্ছে, আপনার খাতা কাটছে, ওনাদেরও হতে পারে আসলে। সাকি, তুমি যেমনটি বলছিলে যে মোবাইল ফোন তো আমরা প্রচুর ব্যবহার করি, সেক্ষেত্রে যারা মোবাইল ফোন এটা হার্মফুল হচ্ছে আপনার যারা হচ্ছে আপনার টিনেজার আছে তাদের জন্য, বা আপনার যারা পেডিয়াট্রিক গ্রুপের মধ্যে আছে তাদের জন্য হার্মফুল এটা। কারণ ওরা যেটা করে যে এখন দেখবেন যে আপনার অনেক বাচ্চা আপনার মোবাইল না ছাড়লে আপনার ভাতও খেতে চায় না, বা কোনো কোঅপারেট করতে চায় না। তো ওদের জন্য এটা খুব অ্যালার্মিং একটা ব্যাপার, যে কারণে আসলে আমার এই মায়োপিয়া সেন্টারটার মানে শুরু করার ইচ্ছা। এই বিষয়টা কি এমন কোনো বিষয় আছে যে ধরেন ফার্স্ট স্টেজে জিনিসটা ধরা পড়লো চেকআপের মাধ্যমে এবং তখন কোনো ট্রিটমেন্ট বা কোনো সচেতনতার মাধ্যমে এটা থেকে আসলে মুক্তি পাওয়া যায়? যত আর্লি ডায়াগনোজ হবে তত তাড়াতাড়ি এটার সলিউশনে যাওয়া যাবে। আচ্ছা, এবং আপনি বলছিলেন 38 থেকে 40 না? এটা হচ্ছে কাছে দেখার ক্ষমতাটা নষ্ট হবে, প্রেস বায়োপিয়া যেটা, হ্যাঁ 38 থেকে শুরু হবে। মানে এই ক্ষেত্রে কি আসলে চাইলেই আসলে সবাই এই সচেতনতায় আসতে পারে? মানে সচেতনতা আসতে পারবে, বাট প্রত্যেককেই এটা মানে চেকআপ করে প্রত্যেককেই প্রেস বায়োপিয়া আসতে হবে। হ্যাঁ, জি, প্রিকশন নিতে পারে। আর্লি এটা ডায়াগনোজড হলে তখন সে আর্লি এটা মানে আপনি অ্যাডজাস্ট হতে পারবে পাওয়ারের সাথে। মুঠোফোন তো সবাই ব্যবহার করছে, স্ক্রিন টাইমটা অনেক বেশি বেড়েছে আমরা, সেক্ষেত্রে অনেকে চশমা ব্যবহার করতে বলে, একটা নির্দিষ্ট টাইপের চশমা, আপনি নিশ্চয়ই দেখেছেন এটা প্রায়। এইগুলো আসলে ঠিক কতটা কার্যকর? আচ্ছা, এখানে যেটা হচ্ছে আপনার এখন ফেসবুকে বা বিভিন্ন জায়গায় আমরা দেখি যে ব্লু কার্ড গ্লাসের একটা ব্যাপার আছে, এটা টোটালি হার্মফুল চোখের জন্য। তাই এটা অনেক বেশি হার্মফুল। কেন হার্মফুল? আমাদের চোখে যে ব্লু লাইট ঢুকে, এটা সব ব্লু লাইটই ক্ষতিকর না। আলট্রাভায়োলেট এটা ক্ষতিকর, আর যেটা গুড ব্লু সেটা আমাদের চোখের জন্য ভালো। এখন ব্লু কার্ড যে লেন্সটা খুব বেশি ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে, এই জায়গাটা হচ্ছে আপনার যেটা হচ্ছে আমাদের একটা মেলাটোনিন নামে একটা হরমোন থাকে, এই হরমোনের নিঃসরণটা বাধাপ্রাপ্ত হয়। তখন যেটা হবে আপনার স্লিপ সাইকেল ব্যাহত হবে। নাম্বার 2 হচ্ছে আপনি যদি টিনেজার হন বা আর্লি এজ হন, সেক্ষেত্রে আপনি ব্লু কালার ব্লাইন্ড হয়ে যেতে পারেন। তারপর আপনার চোখের নিচে আপনার ডার্ক সার্কেলও পড়তে পারে, ঠিক আছে? আর যেটা গুড ব্লু সেটা কিন্তু আপনি ঢুকতেছেন একদমই। তো যার কারণে ব্লু কার্ডটা হচ্ছে হার্মফুল, ব্লু ফিল্ট্রেশন হচ্ছে আমাদের চোখের জন্য উপকারী। মানে যেটা ভালো সেটা ঢুকবে, যেটা খারাপ সেটা কাট আউট হয়ে যাবে। মানে গুড ব্লু যেটা বলছেন আসলে সেটার উৎস ঠিক কোথায়? উৎস তো আমাদের মানে সূর্য থেকে আসছে, আমাদের মানে পরিবেশ থেকে আসছে। স্ক্রিন থেকে কি গুড ব্লু আসা সম্ভব? সবসময় না, স্ক্রিন বা সবসময় না, ল্যাপটপ সম্ভব সবসময় না। হ্যাঁ, তো এই ব্লু কার্ড ব্যাপারটা আসলে খুব বাজেভাবে ছড়িয়ে পড়েছে বাংলাদেশে। আমরা অনেক সময় বলি যে সবুজ চোখের জন্য অনেক পজিটিভ এই অর্থে, সবুজ তো আসলে চোখের জন্য সবসময় একটা শান্তির ব্যাপার। এটার কি কোনো ইফেক্ট আছে কিনা যে চোখের মানে চোখকে ভালো রাখার ক্ষেত্রে যে সবুজটা দেখতে পারো বা সবুজটা দেখা যায়, এরকম কথা শোনা যায়? সুথিং এই কারণে আর কি, এটা যে খুব বেশি মানে শুধুমাত্র এরকমই নাকি এটা মানে ডাক্তারি ভাষায় কোনো কিছু আছে? ওরকম কোনো সায়েন্টিফিক যে এক্স্যাক্টলি সবুজ দেখলে আমার চোখের পাওয়ার ভালো হয়ে যাচ্ছে এমন কিছু নাই, এমন কিছু নেই। এবং অনেকে বলেন, অনেক ডক্টর বলেন যে দীর্ঘ সময় ধরে তাকিয়ে থাকা, চোখের একটু রেস্ট দেওয়ার জন্য। এক্স্যাক্টলি, এটাকে আমরা হচ্ছে আপনার 20-20 থেরাপি বলি, ক্রিকেটের মতো আর কি। এটা যেটা আপনি যদি 20 মিনিট কাজ করেন, 20 সেকেন্ডের জন্য 20 মিটার দূরে আপনি তাকিয়ে থাকবেন, 20 ফিট দূরে তাকিয়ে থাকবেন। এটা কি কেবল সবুজের দিকে তাকিয়ে থাকতে হবে নাকি যে কোনো জিনিস? সবুজের দিকে তাকালে ভালো, আপনি আরেকটু রিল্যাক্সেশন পাবেন। তার মানে আছে তো থেরাপি তো আছে, একেবারে কিছু নাই তা কিন্তু না, তাই না? একদম, হ্যাঁ, চমৎকার। আমরা অনেক টিপস নিয়েছি, আমার মনে হয় আমরা না, আমাদের দর্শকরাও, তাই না আনিস? আমরা একটু জানতে চাই যে ভিশন স্প্রিং বাংলাদেশে কাজ করলেন আপনি, এরপর দেশে প্রথম আধুনিক মায়োপিয়া সেন্টার, যেটি মায়োপিয়া নিয়ে আমরা শুরুতেই শুনছিলাম, একটু জানতে চাই যে কবে শুরু করলেন এবং বেশ কয়েকটি সেন্টার তো এরই মধ্যে আপনারা স্থাপন করতে চলেছেন, জানতে চাই।
আমি প্রথম শুরু করি হচ্ছে আপনার খুলনাতে 2017 সালে খুলনা আই কেয়ার থেকে শুরু করি আর কি। তখন আমার চাকরি জীবনও জাস্ট আপনার 2 বছরের মতো আর কি। এর পরবর্তীতে ধীরে ধীরে হচ্ছে আমার বাড়তে থাকে আর কি। তো সর্বশেষ সংযোজন হচ্ছে আপনার ঢাকা অপটিক্যাল প্যাভিলিয়ন এবং আপনার যেটি মায়োপিয়া সেন্টার আর কি, এটা হচ্ছে সর্বশেষ আর কি। এখান থেকে মায়োপিয়া সেন্টারটা কার্যক্রম পরিচালিত হচ্ছে এখন। অর্থাৎ খুলনা থেকে একেবারে শুরু খুলনা থেকে শুরু করেছি, নিজের জন্মস্থান বলি জি, কি? জি। আচ্ছা, সেই শুরুটা কেমন ছিল? শুরুটা কিছুটা তো আপনার শঙ্কা ছিল যে আসলে কি হবে, কিভাবে অ্যাকসেপ্ট করবে, কারণ তখন আমার ক্যারিয়ারও খুবই আর্লি। আচ্ছা, তো তখন একটা রিস্ক নিয়েছিলাম, কিন্তু উদ্যোক্তা হতে গেলে আপনাকে রিস্ক তো নিতেই হবে, এছাড়া উপায় নাই। আচ্ছা আচ্ছা। তখন শুরুতে কি- কিভাবে কাজ করতেন? শুরুতে আপনার আমার এলাকাতেই আমি মানে যারা এলাকাতে ছিল ওরাই আমাকে আসলে সাপোর্ট দিয়েছে অনেক বেশি। আচ্ছা আচ্ছা। তো ওখান থেকে সাপোর্ট পাওয়ার পরে পরবর্তীতে হবে যে আসলে আমার এবার একটু বড় করা উচিত, এবার একটু ঢাকাতেও কিছু করা উচিত আসলে। শুরুর অভিজ্ঞতায় যদি জানি জি। যে সবাই বুঝতো আসলে মায়োপিয়াটা কি, বুঝাতে পারতেন? অনেক বেশি, এখনো কষ্ট হয়, আচ্ছা, এখনো কষ্ট হয় বোঝাতে। কি ধরনের সমস্যার সম্মুখীন হতেন বা তারা কি বুঝতে আসলে চাইতেন? ট্রেডিশনাল যে ওয়েতে আপনার জি। মায়োপিয়াকে ট্রিট করা হয় বাংলাদেশে, ওটাতে অভ্যস্ত হয়ে গেছে মানুষ এখন। তো ওরা এই মায়োপিয়ার ব্যাপারটাকে আসলে ওভাবে এখনো প্রপারলি নিতে পারে না। আবার অনেক সময় জিনিসটা আসলে কিভাবে আউটকামটা আসবে, এটাও একটা ট্রাস্টের ব্যাপার এখানে ওরা কি মনে আছে। করে আসলে মায়োপিয়াটাকে ওরা কিভাবে বা আপনি কিভাবে বোঝাতে সক্ষম আহ, হন? মানুষ বেশিরভাগ মানুষ ভাবে যে এটা হচ্ছে, এটা বাড়তে থাকবে, এটা কোনো একটা সময় ঠিক হয়ে যাবে, এরকম একটা কনসেপ্ট আছে। কিন্তু ব্যাপারটা তো এমন না আসলে, এটা চাইলেই কন্ট্রোল করা যায় এবং এটা একটি ভালো একটি জায়গায় নিয়ে যাওয়া যায় চাইলে আসলে। ওটা আসলে কাউন্সিলিং করতে হয় আমাদেরকে। অর্থাৎ এটা কি কিউরেবল, মানে এটা কি সারিয়ে তোলা হ্যাঁ, এটা সম্ভব? আপনার প্রোগ্রেশনটাকে আটকে দেওয়া সম্ভব এবং এটাকে প্রোগ্রেশন দিকে নেওয়া পসিবল। এবং আমার অনেক রোগী অলরেডি উন্নতি আমরা করেছে। একটু আরেকবার শুনি মায়োপিয়া নিয়ে, আচ্ছা। যেটা আপনি শুরুতেই বলছিলেন। জি, আচ্ছা, সহজ কথায় মায়োপি হচ্ছে মাইনাস পাওয়ার। তো একটা বাচ্চার যদি -2 বা -1 থেকে শুরু করে, তো সাধারণত 5-10 বছর যাওয়ার পর এটা -4, 5 এমনকি -10ও হয়ে যেতে পারে। তো মায়োপিয়া কন্ট্রোলিং এর ক্ষেত্রে যেটা করা হয়, এই মাইনাস পাওয়ারটাকে এইদার কন্ট্রোল করা হবে অথবা হচ্ছে আপনার প্রোগ্রেশনটাকে আটকে দেওয়া হবে। ঠিক আছে? তো এটা আপনার বিভিন্ন উপায় করা যেতে পারে। কিছু থেরাপি আছে, ড্রপের মাধ্যমে করা যেতে পারে, মায়োপিয়া কন্ট্রোল লেন্সের মাধ্যমে করা যেতে পারে, অর্থোকেরাটোলজির মাধ্যমে করা যেতে পারে। তো বিভিন্ন প্রসিডিউরের মাধ্যমে হচ্ছে এই জিনিসটাকে কন্ট্রোল করা হয় আর কি। এই কন্ট্রোলিংটাই হচ্ছে মায়োপিয়া। কন্ট্রোলিংটাই হচ্ছে মায়োপিয়া কন্ট্রোলিংটাই হচ্ছে মায়োপিয়া সেন্টারের কাজ। যেমনটি বলছিলেন যে বাচ্চাদের একেবারে মাইনাস থাকে, তো আসলে কেন আসলে একটা শিশুর মাইনাস নিয়ে এসে আসলে আচ্ছা, মাইনাস জন্মায় থাকার বা- ব্যাপারটা আসলে দিন দিন বাড়ছে। কেন বাড়ছে? এখন হচ্ছে ওই যে আপনি যেটা বলেছিলেন যে স্ক্রিন টাইমটা অনেক বেশি বেড়েছে এবং বাচ্চারা এখন 6 মাসের একটা বাচ্চা মোবাইল ছাড়া থাকতে পারে না। তো যেটা হচ্ছে তখন ও কাছে দেখার ক্ষমতাটা বেশি হচ্ছে, ওর মানে কাছে তাকিয়ে থাকছে, ও দূরে দেখছে না। তখন যেটা হয়, অ্যাডাপ্টেবিলিটির কারণে ওর দূরের যেটা আপনার দেখার যে ব্যাপারটা, ওটা ধীরে ধীরে ও হারাতে থাকে এবং ওর অ্যাকোমোডেশনটা কাছেই বেশি ইউজ করে ফেলেও। তো যার কারণে যেটা হয় যে ওর মায়োপিটা ধীরে ধীরে গ্রো করে। এবং রিসেন্ট সব রিসার্চগুলো বলছে 2050 সাল নাগাদ মিনিমাম 50% বাচ্চা মায়োপিক থাকবে, যেটা এখন মাত্র 10 to 15%-এর মতো আছে। 50% বাচ্চা মায়োপিক হয়ে যাবে, মানে এটা হিউজ হিউজ, মানে হিউজ এটা। অর্থাৎ একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত হয়তো বা মোবাইল ফোন বা স্ক্রিন টাইমিংটা আসলে কমানো উচিত, বিশেষ করে শিশুদের। জি জি জি। হ্যাঁ, এটা আসলে বয়সের যদি একটা রেঞ্জ যদি বলা হয়, 0 তো থেকে 16 বছর। 0 থেকে 16 বছর পর্যন্ত মোবাইল ফোন বা জি জি, screen যতটুকু কম ইউজ কম করানো যায়। ব্যবহার করা জি যায়। এটার জন্য আসলে সচেতনতা দরকার। জি, সেক্ষেত্রে কি- অভিভাবকদের সচেতনতা বেশি অভিভাবকদের প্রয়োজন। সচেতন- জি। সেই ক্ষেত্রে কি আপনাদের মায়োপিয়া বা আপনারা যারা এই চোখ জি। নিয়ে কাজ করছেন, তারা কি কোনো কাউন্সিলিং? আমরা কাউন্সিলিং করছি, আমরা প্রেজেন্টেশন করছি, আমরা বিভিন্ন জায়গায় ক্যাম্প করছি, অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি। এগুলোই বেসিক্যালি আমার কাজ এখন। এবং এখন তো বাসায় যে বাচ্চারা টিভি জি, দেখছে, জি। সেটার ডিসটেন্সও কিন্তু অনেক অনেক কমে কম গেছে। এবং অনেক বড় বড় জি, জি, স্ক্রিনে জি, আমরা জি। এখন, যেহেতু টিভিটা এখন বেডরুমে থাকে, জি, সেক্ষেত্রে এটাও তো আসলে এটাও ইফেক্টিভ একটা না? ব্যাপার। জি এটা থেকেও আসলে সচেতন জি, হতে হবে। অবশ্যই। স্যার, আমরা আধুনিক চোখের পরীক্ষা নিরীক্ষার বিষয়টিও জানতে চাবো যে কি কি প্রযুক্তিগুলি আপনারা ব্যবহার করেছেন। তার আগে যেহেতু আমরা মায়োপিয়া নিয়ে শুনছিলাম, একটু আমরা চোখের ছানি নিয়েও শুনতে চাই, যেটি আফটার 60, 50-তেও যে কোনো হচ্ছে, সময় হতে পারে। যে কোনো জি, সময়ই জি, হতে পারে। আমরা যেটা আগে ছোটবেলায় শুনেছি যে ছানি হলে ছানি কাটতে হয়, জি। ব্যাস এইটুকুনি, চোখ ঠিক। কিন্তু এখন যেটা দেখা যায় যে ছানি কেটে চোখে কি বলে লেন্স লেন্স পরানো পরানো হয়, হয়, জি। সেটা বাংলাদেশি লেন্স হতে পারে, আবার বাইরের লেন্স হতে পারে। জি। এই বিষয়গুলো কি অনেক বেশি ক্রিটিক্যাল না মানুষের লাইফে? অনেকে হয়তো এত ঝামেলার কথা যখন শুনে মনে হয় যে আচ্ছা না, ঠিক আছে, আমি এমনি যতদিন চলতে পারি। এই বিষয়গুলো নিয়ে একটু জানতে চাই আপনার কাছে, যে মানুষের সচেতনতাটা কি হওয়া উচিত বা এই বিষয়গুলো আসলে কতটুকু গুরুত্বপূর্ণ যে লেন্স পরানো। জি। প্রথমত হচ্ছে আপনার ছানি যে কোনো বয়সে হতে পারে, ইভেন জন্মগত ছানিও হতে পারে, যেটা কনজেনিটাল ক্যাটারাক্ট বলি আমরা। আর সাধারণত আপনার বয়সজনিত কারণে ছানি হয়। আমাদের যে লেন্সটা থাকে,
এটি বয়সের সাথে সাথে ধীরে ধীরে আপনার ছানি পড়তে পারে আর কি। তো আগে যেটা ছিল যে আপনার ছানি পড়লে লেন্সটি ফেলে দেওয়া হতো, কিন্তু পরবর্তী হলো যে আপনার ওই লেন্সটা ফেলে দেওয়ার পরে আরেকটা লেন্স, যেটা ইন্ট্রাকুলার লেন্স নামে, ওটা হচ্ছে ওখানে প্রতিস্থাপন করা হয় আর কি। তো এটা আসলে না করলে সে পরিষ্কার দেখা সম্ভব না, ঠিক আছে। আর আপনার যেটা আপনি বললেন যে আপনার বিভিন্ন দেশের ব্র্যান্ডের লেন্স আছে, এই ব্যাপারগুলো আসলে ডিপেন্ড করে আসলে কোয়ালিটির উপর। আসলে এটা এক একজনের প্রিফারেন্স থাকে যে না আমি এই লেন্সটি দিতে চাই, আমি ওই লেন্সটি দিতে চাই, এগুলো ডিপেন্ড করে না আসলে। কিন্তু লেন্স ব্যবস্থাটা কি অনেক আগে থেকেই চলে এসেছে বিষয়টা কি? জি জি, অনেক আগে থেকেই, অনেক আগে থেকেই। তখন দেশি বিদেশি ব্যাপারটা ছিল না? ব্যাপারটা ছিল, কিন্তু ওভাবে আসলে জিনিসটা তখন প্রচার হতো না। আচ্ছা, তার মানে লেন্স সবসময় লাগাতে সবসময় লাগাতে হতো, জি। আচ্ছা, তো যেটি বলছিলেন যে এটা আসলে যার প্রেফারেন্স যেমন সে সেটি সেভাবেই করতে হবে। ছানি আসলে ছানিটা কাটতেই হবে, বিষয়টা কি এরকম আসলে? 100%। যদি পরিষ্কার দেখতে চান আপনাকে কাটতেই হবে। ইভেন অনেক সময় আপনার ছানি যদি বেশি দিন আপনি অপারেশন না করেন, সেক্ষেত্রে এটি ভেতরে ফেটে গিয়ে আপনার আরো বেশি কমপ্লিকেশনের সৃষ্টি করতে পারে, চোখের চাপ বৃদ্ধি করে দিতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আসলে ছানিটা অপারেশন করাটা খুবই জরুরি। যদি এটা, যারা বসে আছেন তারা কতদিন পর্যন্ত আসলে সেভ? এটা বলা মুশকিল আসলে, এটা ভ্যারি করে জি। হ্যাঁ, এই জন্য প্রতি 6 মাস পর পর আসলে এলডারলি পার্সনদের চেকআপ করা প্রয়োজন। আর আমাদের মতো বয়সে যারা আছেন তাদের প্রতি বছর মিনিমাম একবার চেকআপ আর দরকার। যার ছানি হলো, যিনি ছানি কাটলেন, নতুন করে লেন্স পরালেন, উনি কি লাইফ টাইমের জন্য সেভ হয়ে গেলেন? বিষয়টা কি এরকম নাকি? এমন নয়, অনেক সময় আপনার সেকেন্ড টাইমও করা হতে পারে, আবার অনেক সময় আপনার জি জি অনেক সময় আপনার যে লেন্সটি আপনার প্রতিস্থাপন করা হলো সেটিতে আপনার অনেক সময় ময়লা জমে, সেটা পরিষ্কার করা প্রয়োজন হয়। এটি কি মানে খুব রেগুলার একটা সিস্টেম নাকি আসলে এটা বাই চান্স এটা হয়? রেগুলার সিস্টেম এটি, মানে চেঞ্জ হতে পারে, হ্যাঁ, আমাকে ভ্যারি করে আবার আসলে অপারেশনটা নিতে হতে পারে। আসলে আমাদের দেশে এটা একটা অনেক বড় সমস্যা, তাই না? যে যখন কেউ অপারেশন করাতে চায় না, যখন আবার অপারেশন করবার ডিসিশন নেয়, তখন আবার এই ধরনের কথা যখন শোনে যে দ্বিতীয় চান্সেস থাকতে পারে, আপনাকে আবার আসতে হতে পারে, তখন অনেকেই পিছু পা হয়ে যায় আর কি, কাজটি এগিয়ে নিয়ে যায় না। সেক্ষেত্রে আপনাদের কি পরামর্শ থাকবে, মানে কি ধরনের সচেতনতা আসলে দরকার? যে খুব রেয়ার আসলে যে আপনার সেকেন্ড টাইম নাও হতে পারে, জি জি সেকেন্ড টাইম হওয়ার ব্যাপারটা আসলে খুবই রেয়ার। সাধারণত আপনার যে আপনার বৃদ্ধদের আমি যেটা বললাম আর কি, প্রতি 6 মাসে একবার চেকআপ প্রয়োজন, যদি ছানি থাকে অতি সত্বর অপারেশন করা প্রয়োজন, এবং পরবর্তীতে আসলে ফলো আপে থাকা দরকার আসলে, যে সেটি কি অবস্থায় আছে, ভীষণ হ্যাম্পার করছে কিনা, এগুলো আসলে ফলো আপ করা উচিত। ছানি কাটার ক্ষেত্রে দুই চোখ কি একসঙ্গে অপারেশন নেওয়া যায়? আচ্ছা, এক চোখ করার পর আরেক চোখ। গ্যাপটা কেমন থাকা উচিত? গ্যাপটা যদি আধুনিক যে চিকিৎসা ব্যবস্থা ফ্যাকো যেটাকে বলা হয় আর কি, সাধারণত 2 বা 3 দিনের ব্যবধানে ইজিলি করা সম্ভব আসলে। এখন আর 1 মাস 20 দিন না বসে না না, থাকবার বিষয়টি আর প্রয়োজন নেই এখন। জি, 4-5 দিন বা 1 উইক এর মধ্যেই করা যায়। আর যেমনটি আপনি বলছিলেন যে অনেক ভ্যারাইটিস আছে লেন্সের, হ্যাঁ, লেন্সের ভ্যারাইটিস বা ব্র্যান্ডের লেন্স, ব্যাপারটা কি আসলে এরকম যে একটু ভালো লেন্স একটু ভালো খরচ করলে আমি একটু ভালো দেখতে পাবো, আরো ক্লিয়ার দেখতে পাবো, ব্যাপারটা কি তেমন? কোনো ক্ষেত্রে জি। আচ্ছা আচ্ছা, কিছু আপনার ইন্টারন্যাশনাল কোয়ালিটির কিছু ব্র্যান্ড থাকে যেগুলো আসলে চোখের জন্য ভালো, আসলে কোয়ালিটি ভালো থাকে, যে আসলে একবার করলে তখন তার লাইফ টাইমের প্রয়োজন হচ্ছে না কোনো ধরনের কোনো কিছু করার। এটা কেমন কস্ট যদি একটু ধারণা দিতেন? এটা আসলে অনেক বড় রেঞ্জের আর কি, যেমন আপনার সাধারণত আপনার 5 লাখ টাকা থেকেও চাইনা অপারেশন করা যায়, আবার 2 লক্ষ টাকাও চাইনা অপারেশন করা যায়। আসলে ডিপেন্ড করে আসলে কিভাবে করা হচ্ছে, 2 লক্ষ 5 লক্ষ আপনি কি এক চোখের কথা বললেন? এক চোখের কথা বলছি, 5000 থেকে 2 লক্ষ বললাম আমি। আচ্ছা, 5000 থেকে 2 লক্ষ, ডিপেন্ড করছে আসলে কিভাবে করা হচ্ছে, কোন লেন্স দিয়ে করা হচ্ছে, কোথায় করা হচ্ছে। আমাদের দেশের অ্যাসপেক্টে যদি জানতে চাই যে আসলে সবার পক্ষে তো এটা এফোর্ড করা সম্ভব না। এভারেজ যদি আপনি বলেন 10000 ইজ এনাফ। এভারেজ যদি বলেন আপনি। আধুনিক চোখের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থাটি জানতে চাচ্ছিলাম, যে বিভিন্ন ধরনের প্রযুক্তি এখন ব্যবহার হচ্ছে, একটু জানতে চাই প্রযুক্তিগুলো নিয়ে। প্রযুক্তি যেমন আমি যদি আমার সেন্টারের কথা বলি, এখানে আসলে আপনার চোখের পাওয়ার চেকআপ করার জন্য অটো রিফ্র্যাক্টোমিটার, অটো ক্যারোটোমিটার, তারপর স্লিট ল্যাম্প, তারপর আপনার এ স্ক্যান, যাবতীয় যা যা প্রয়োজন আসলে সবকিছুরই ব্যবস্থা এখন আছে আর কি ওখানে। তো যখন যেটা প্রয়োজন হয়, যে রোগীর ক্ষেত্রে যেটা প্রয়োজন হয় আর কি। সময়ের সঙ্গে সঙ্গে থেকে আসলে প্রযুক্তিগত বিষয়টা তো নিশ্চয়ই অনেক বেশি হয়েছে। সেই আপগ্রেডেশনটা আসলে আমাদেরকেও মানে গ্রহণ করা উচিত, আচ্ছা, বেটার সার্ভিস দেওয়ার জন্য। এবং এই কারণে নিশ্চয়ই যারা রোগী বেটার সার্ভিস পাচ্ছেন তারাও হ্যাপি হচ্ছেন। আচ্ছা আচ্ছা, আর খরচটা কি আসলে সময়ের সঙ্গে বেড়েছে নাকি? কিছুটা তো বেড়েছে আসলে, কিছুটা বেড়েছে। আপনি বিভাগীয় শহরগুলোতে ডোরস্টেপ ভিশন কেয়ার সার্ভিস যেটা, সেটি চালু করবার একটা পরিকল্পনা মনে হয় আপনারা হাতে নিয়েছেন, এটি নিয়ে একটু জানতে চাই যে কি ধরনের পরিকল্পনা রয়েছে, কি কি করতে যাচ্ছেন? আচ্ছা, আমার যে টার্গেট যে আপনার বিভাগীয় শহরগুলোতে আপনার ভিশন কেয়ার সেন্টার হবে, এবং ভিশন কেয়ার সার্ভিসটা টোটালি ফ্রি থাকবে। মানে একজন মানুষ চাইলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তার ভিশন এবং তার পাওয়ারটা ফ্রি চেকআপ করতে পারবে, যে কেউ করতে পারবে।
করার পরে যদি কোনো কিছু প্রয়োজন হয় সেটা সম্পূর্ণ তার ব্যাপার, সে যদি কিছু নিতে চায় সেটা সম্পূর্ণ তার ব্যাপার, বাট আমাদের চেক আপ করার যে ব্যাপারটা এটা ফ্রি থাকবে আর কি। তো একজন অপটোমেট্রিস্ট থাকবেন, একজন অপথলমোলজিস্ট থাকবেন, তো উনি চাইলে যে কারো কাছ থেকে সেবাটা গ্রহণ করতে পারবেন আর কি। তো আমার টার্গেট যেটা যে হচ্ছে আপনার এটার মাধ্যমে কি হবে যে আসলে সবাই সচেতন হবে, তার যে প্রবলেমটা আছে অ্যাটলিস্ট এটা জানতে পারবে, এবং জানার পরে সে কিন্তু তখন আগ্রহ হবে যে না আমার এই প্রবলেমটা আছে, আমি এখন তাহলে এইভাবে আমি ব্যবস্থা গ্রহণ করি আর কি। তো এটাই আমার টার্গেট। ইভেন আমি আপনার হোম ভিশন কেয়ার সার্ভিসটা চালু করেছি ইতিমধ্যে। মানে অনেক সময় হয় না যে আমাদের এলডারলি পার্সন আসলে যেতে পারে না বাহিরে, তখন ওনারা যদি কল করে তখন আমাদের কোনো অপটোমেট্রিস্ট বা দায়িত্বপ্রাপ্ত কেউ একজন তার বাসায় চলে যাবে, বাসায় গিয়ে আপনার সার্ভিসটি দিয়ে আসবে আর কি। এটা কি অ্যাক্টিভ হয়েছে? অ্যাক্টিভ অলরেডি, খুলনাতে এবং ঢাকাতেও। ঢাকার কোথায় কোথায় দিচ্ছেন এই সার্ভিস? সমগ্র ঢাকা। পুরো ঢাকা? পুরো ঢাকা। বাহ, চমৎকার আনিস, চমৎকার আসলে তাই। আচ্ছা, একটা খুব ইন্টারেস্টিং বিষয় জানতে চাই। আমরা অনেক সময় দেখি, বিভিন্ন অ্যাপস দেখি বা ভিডিওতে দেখি যে এই স্টেপটা যদি তুমি ফলো করো বা এই ভিডিওটা যদি দেখো তোমার চোখের পাওয়ার কতখানি আছে বুঝতে পারবে। এগুলো কি আসলে কতখানি কার্যকর? না, এগুলো আসলে বিভিন্ন কালারের আমরা বিষয় দেখি, এগুলো আসলে সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা নেই। অর্থাৎ চোখের কতখানি আমার শক্তি রয়েছে বা পাওয়ার রয়েছে তার জন্য আমাকে ডাক্তারের কাছে যেতে হবে, অপটোমেট্রিস্টের কাছে যেতেই হবে। আচ্ছা আচ্ছা। অনেক সময় আপনি বলছিলেন যে বাচ্চাদের ছোট বয়স থেকেই যারা আসলে অনেক বেশি স্ক্রিন টাইম দিচ্ছে বা ব্যবহার করছে, তাকে যদি চেক আপ করাতে হয় ঠিক কত বছর বয়সে তার চেক আপ করানো উচিত? 1 বছরের ভিতরে প্রথম একটা চেক আপ করানোর প্রয়োজন। আর সবচেয়ে যে ম্যাসিভ যে ভুলটা করে বাংলাদেশে বা সাউথ এশিয়ান রিজিয়নে, যে আপনার স্কুলে ভর্তি হওয়ার আগে চেক আপটা করে না। তো যেটা আমাদের ক্ষেত্রে যেটা হয় যে বাচ্চা যাদের আমরা কমপ্লেন পাই, ওরা প্রথম কমপ্লেন করে যে আমি গতকাল পেছনের বেঞ্চে বসেছিলাম, আমি বোর্ডের লেখা ঝাপসা দেখেছি। 99% রিজন থাকে বা কারণ বলে এটাই যে আমি পেছনের বেঞ্চে বসার পর আমি বোর্ড ঝাপসা দেখেছি। তার মানে যতদিন স্কুলে ভর্তি হয় নাই কেউ এটা বুঝতেই পারেনি। তো আপনি যদি বলেন যে আপনার পাশ্চাত্য দেশগুলো যেটা করে যে আপনার স্কুলে ভর্তি হওয়ার আগেই ওরা একটা চেক আপ করে ফেলে, আই চেক আপ, যে কী অবস্থায় আছে, কোনো প্যাথোলজিক্যাল প্রবলেম আছে নাকি কোনো ভিজুয়াল ডিস্টারবেন্স আছে। তো এই জিনিসটা বাংলাদেশে এখনও ওইভাবে চালু হয় নাই। অনেকেই করছে, অনেকেই আপনার এখন স্কুল বা চিলড্রেনদেরকে নিয়ে আপনার ক্যাম্পেইন করছে, বাট স্কুলে ভর্তি হওয়ার আগে এটা করা দরকার, তাহলে আগে থেকে জেনে গেল। নাহলে অনেক সময় কি যে আপনার 10 বছর পরে বা 15 বছর পরে, ইভেন এমনও আছে যে আপনার এক চোখে দেখতে পারছে না, সাপোজ এক চোখে সে কিছুই দেখে না, আরেক চোখে দেখে, তো সারা জীবনে মনে করছে আমি সবকিছু দেখতে পারি, হঠাৎ করে একদিন এক চোখ বন্ধ করে দেখে যে আমি চোখে দেখি না। বিষয়গুলো তো আসলে জানবার কথা না। আপনি যেটি বলছিলেন যে স্কুলে যাওয়ার আগে যে পরীক্ষা নিরীক্ষা করা, এটা হয়তো সচেতনতার একটা অংশ, যে আমি দেখে নিচ্ছি আমার বাচ্চার চোখটা ঠিক আছে কিনা। এবং আপনি যেটি বলছিলেন যে একটা বাচ্চার জন্মের 1 বছরের মধ্যেও একটা চেক আপ দরকার, কিন্তু বাবা মারা কখন করবেন? যখন ফিল করবেন যে না আমার প্রবলেম হচ্ছে। তা না হলে তো আসলে এই বিষয়ে আমাদের দেশের আসপেক্টে আমাদের দেশের বাবা মারা এগিয়ে যান না। সেক্ষেত্রে কি আসলে বোঝার কোনো উপায় আছে যে আমি সেক্ষেত্রে আমরা যারা বুঝি বা আমরা যারা এই কাজগুলো করছি, না বাসায় বাবা মারা বুঝতে পারবেন কিনা? যে হ্যাঁ, বাবা বোঝার অনেক ওয়ে আছে। যেমন আপনার অনেক সময় আপনার চোখ একটু ব্লিঙ্ক করতে পারে, চোখ একটু ছোট করে দেখতে পারে, আমরা যদি স্কুইজ বলি, স্লিট করে দেখার যে ব্যাপারটা, ওইভাবে দেখার চেষ্টা করে অনেক সময়। ঠিক আছে, কিছু সিম্পটম আছে, এগুলো দেখলে তারা আসলে বুঝতে পারবে যে কোনো একটা ভিজুয়াল ডিস্টারবেন্স আছে তার। কমপ্লেনের উপরে ডিপেন্ড করে আসলে ট্রিটমেন্টটা করানো হয়। কিছু সিম্পটম শো করবে, কারণ বাচ্চা তো বলতে পারবে না পারফেক্টলি যে আমার প্রবলেম। যারা একেবারে ভূমিষ্ঠ শিশু বা আর কিছুদিন পরে বলতে, ইভেন 6 মাসের বাচ্চাকে বোঝা সম্ভব যে তার প্রবলেম আছে কিনা। আচ্ছা আচ্ছা। মানে ও যখন আমাদের দিকে তাকাবে, যে বাচ্চারা আমাদের দিকে তাকায় না যে আমরা কোনো সাউন্ড করছি বা আমরা একটু তাকে হাই দিচ্ছি, তখন যদি স্থিরভাবে আপনার দিকে তাকায় থাকতে পারে, আমরা বলি সেন্ট্রাল স্টেডি মেইনটেইনিং বলি, ওটা যদি থাকে দ্যাটস ওকে। বাট যদি এমন হয় যে তাকাচ্ছে, ফ্লাকচুয়েট করছে বা সাবকনসিয়াস মাইন্ডে এদিক সেদিক তাকাচ্ছে, তার মানে দেয়ার ইজ সামথিং রং। আচ্ছা, আজকে স্যার একেবারেই চোখ নিয়ে কথা হচ্ছে, একেবারে ডিটেলস সবকিছু ভীষণ রকম সমৃদ্ধ হচ্ছে আমরা। চোখের যত্ন, এটা নিয়ে যদি একটু বিস্তারিত বলতেন যে আপনি কিভাবে আপনার চোখের যত্নটা নেন? স্যারের যত্নটা তো শুরু হয়েছে স্যার যখন প্রথম পড়াশোনা শুরু করলো চোখ নিয়ে, আমার মনে হয় তখন থেকে, যদি আমার ভুল না হয়ে থাকে স্যার, একদম আমরা সেই জায়গা থেকেই শুনি। জি, প্রথমত হচ্ছে আপনার সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের চোখটা ঠান্ডা পানিতে পরিষ্কার করা উচিত। ঠিক আছে, যারা মুসলমান আছি তারা ফজরের নামাজের সময় ওযু করার সময় পরিষ্কার করতে পারি, বা অন্য ধর্মের যারা আছে তারা চোখটা পরিষ্কার করতে পারি ঘুম থেকে ওঠার পরে। পরবর্তীতে হচ্ছে আপনি যখন বাইরে বের হচ্ছেন, আমরা অনেক সময় ভাবি যে আপনার সানগ্লাসটা শুধুমাত্র ফ্যাশনের জন্যই, আসলে তা নয় একদমই। কারণ সূর্যের যে অতিবেগুনি রশ্মি আছে প্রচণ্ড রকম ক্ষতি করে আমাদের চোখের রেটিনার জন্য, চোখের জন্য। তো আমাদের প্রত্যেকেরই বাইরে বের হলে সানগ্লাস পরা প্রয়োজন। তারপর আপনি যখন অফিসে আপনি সারাদিন কাজকর্ম করে আপনি বাসায় ফিরছেন, তখন অনেক সময় দেখবেন কি যে অনেকের চোখে ময়লা জমছে, কারণ অনেক বেশি ডাস্ট আমাদের এনভায়রনমেন্ট বাংলাদেশে। তো যেটা করতে পারেন যে কিছু লুব্রিকেন্ট, কিছু ড্রপ পাওয়া যায়, আর্টিফিশিয়াল টিয়ার,
এগুলো ইউজ করলে হয় কি চোখের সারফেসটা ক্লিন থাকে এবং আপনার অ্যাকোয়াস হিউমারটা আপনার মানে প্রোডাকশনটা একদম পারফেক্টলি থাকে এবং চোখটা পরিষ্কার থাকে আর কি। আচ্ছা, এটা কি নিয়মিত ব্যবহার করা নিয়মিত ব্যবহার করা যায়, কোনো সবাই করতে পার্শ্ব পারে? প্রতিক্রিয়া নাই, একদমই পার্শ্ব প্রতিক্রিয়া নাই, এটা করতে পারেন। আর একটু আপনার প্রতি 6 মাসে মিনিমাম একবার করে চেক আপ করা প্রয়োজন যে আসলে কোনো প্রবলেম দেখা দিয়েছে কিনা। এগুলো ছোট ছোট ব্যাপারগুলো। খাদ্যাভ্যাসের ক্ষেত্রে আপনার ভিটামিন এ যুক্ত খাবারগুলা, গ্রিন লিফি ভেজিটেবলস, তারপর আপনার কচু শাক, আপনার হচ্ছে গাজর, এগুলো খাওয়াটা খুবই মানে উপকারী আসলে। আর নরমালি কি চোখের কোনো এক্সারসাইজ প্রয়োজন আছে? এক্সারসাইজ আছে, কিছু আছে। আচ্ছা, যেমন আমরা চোখটা মুভ করতে পারি, একটু একটু ডানে বামে উপর নিচে আমরা ঘোরাতে পারি। আর একটু আগে যেটা বললাম যে 20-20 থেরাপি, যেটা এটা প্রতি 20 মিনিট পর পর আপনার অফিসের ভিতরে করতে পারেন, এতে করে চোখটা রিল্যাক্স হচ্ছে। আচ্ছা, কারণ আমাদের চোখে তো মাসেল আছে, আমাদের শরীরে যেমন মাসেল আছে চোখেও 6টা মাসেল আছে। তো মাসেল যেহেতু আছে সেটার অবশ্যই একটা রিল্যাক্সেশনের ব্যাপার আছে, সেটার একটা আপনার মানে একটা কাজের ব্যাপার মানে আছে। এটা কি এক ধরনের এক্সারসাইজ বলতে পারি আমরা, যে বামে ডানে উপরে নিচে? 6টা মাসেলে 6 ভাবে কাজ করে আর কি, 6টা মানে ভাবে কাজ করে আর কি। তো মাসেলগুলোর রিল্যাক্সেশনের ব্যাপার আছে আসলে। আমরা অনেক সময় নিউ বর্ন বেবিদের ক্ষেত্রে দেখি ডাক্তাররা অনেক সময় বলেন যে চোখের কোণায় একটা এক্সারসাইজ দেখিয়ে দেয় মায়েদেরকে। এটা কি আসলে শুধু বাচ্চাদের ক্ষেত্রে নাকি বড়রাও আসলে এটা করতে পারে? এটা হচ্ছে আপনার জন্মগত আপনার অনেক সময় হয় কি আমাদের ল্যাক্রিমাল ড্রেনেজ থাকে একটা, মানে আমাদের চোখের যে পানিটা আসে, আমরা বাংলা যেটা কেতুর বলি আর কি, ওই যে ড্রেনেজ সিস্টেমটা আছে ওটা বেসিক্যালি আমাদের চোখের থেকে শুরু করে আমাদের নাক হয়ে গলা পর্যন্ত আসলে বিস্তৃত থাকে আর কি। তো ওটা যেটা হয় আপনার কনজেনিটাল নেজো ল্যাক্রিমাল ডাক্ট অবস্ট্রাকশন বলা হয় আর কি। তো এটা যখন হয় সেটা হচ্ছে আপনার ক্লিন করার জন্য, ওই প্যাসেজটাকে ক্লিয়ার করার জন্য মাসেজটা দিতে বলা হয়, মাসেজটা করতে বলা হয় এবং একই সাথে একটা ড্রপ দিয়ে দেওয়া হয়, যাতে করে মাসেজ করার পরে ওই রাস্তা দিয়ে আপনার ড্রপটা ক্লিন হয়ে গিয়ে রাস্তাটা পরিষ্কার হয়ে যায়। এইটা হচ্ছে এই কারণে বলা হয়। এটা ছোট বড় নির্বিশেষে সবাই করতে পারে? সাধারণত ছোটদেরই হয়, জন্মগত একটা অবস্ট্রাকশন থাকতে পারে, পরবর্তীতে ঠিক হয়ে যায়, মাসেজ করলে ড্রপ ইউজ করলে ঠিক হয়ে যায় এটা। এবং আপনি ভিটামিন এ যুক্ত খাবারের কথা বলছিলেন, বাচ্চাদের জন্য খুব বেশি। আসলে বেশিরভাগ বাচ্চারাই চিকেন ছাড়া কোনো কিছু বুঝতে চায় না, ফাস্ট ফুড এবং চিকেন, তাদের জন্য তো আসলে অল্টারনেটিভ কোনো অপশন আসলে নাই। মানে এগুলো তো অভ্যস্ত হতেই হবে আসলে, এই বিষয় এই খাবারগুলো তো অভ্যস্ত হতে হবে। যেমনটি আপনি বলছিলেন যে সানগ্লাস ব্যবহারের কথা, কোন ধরনের সানগ্লাস আসলে ব্যবহার করা? আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে আপনার 420 ন্যানোমিটারের যে মানে ব্লক করতে পারে এমন সানগ্লাস পড়তে হবে আসলে। মানে হয় কি যেটা আমরা যত্র অনেক বেশি সানগ্লাস আমরা রাস্তাঘাটে দেখি, বিভিন্ন চশমার দোকানে বিক্রি হয়, আমরা বুঝে উঠতে পারি না। হ্যাঁ, এটা মেজারমেন্ট করার ওয়ে আছে। আপনি যদি যেখান থেকে কিনবেন ওখানে একটা ইউভি মিটার থাকে আসলে, আপনার যখন ইমেজ দেখা যাচ্ছে হ্যাঁ, ইউভি মিটারে আপনি যদি সানগ্লাসটা ধরেন তখন আপনাকে দেখিয়ে দিবে যে আসলে কত পর্যন্ত কভার করে। যদি 420 ন্যানোমিটার পর্যন্ত কভার করে এটা আপনার জন্য চোখের জন্য ভালো, মানে মানুষের চোখের জন্য এটা ওকে। সেক্ষেত্রে তার মানে ইউভি মিটারে দেখতে হবে, অলওয়েজ ইউভি মিটার চেক করে দেখতে হবে। 420 ন্যানোমিটার। জি আনিস, তুমি মনে রাখবে তো? একদম। জি, আমরা একটু শুনতে চাই যে গ্লোবাল রাইজিং হেলথ লিডার হিসেবে আপনি সম্মানিত হয়েছেন, এর পেছনের কারণগুলো আগে শুনবো, তারপর নিশ্চয়ই জানবো যে ভালো লাগবার অনুভূতি। জি আচ্ছা, এটা মূলত হচ্ছে আপনার প্রতি বছর ওরা একজনকে এটা দেয় আর কি। এটা দুবাইতে হয়েছিল প্রোগ্রামটা এই বছর, গত বছর আর কি 23 সালে। তো ওদের যেটা করে কি আর কি, যে আসলে আপনার সোশ্যাল ইমপ্যাক্ট কারা ফেলছে আর কি, ইয়াংদের মধ্যে সোশ্যাল ইমপ্যাক্ট কারা ফেলছে। তো আমাকে সিলেক্ট করার জন্য যেটা ছিল যে আমি হচ্ছে প্রচুর ফ্রি ক্যাম্প করি, প্রচুর হচ্ছে আপনার রোগী ফ্রি দেখছি, ফ্রি চশমা দিচ্ছি, এটা খুলনা হোক ঢাকা হোক, ইভেন আমি অনেক ডিস্ট্রিক্টে আমার টিম আপনার গাড়ি নিয়ে চলে যাচ্ছে কাজ করতে। তো এই জিনিসগুলোর একটা ওভারভিউ ওরা করেছিল আর কি। ওভারভিউ করার পরে যে দেখে যে আসলে বাংলাদেশের মতো একটা ডেভেলপিং কান্ট্রিতে আসলে এই কাজগুলো খুবই জরুরি আসলে। তো ওইটার প্রেক্ষাপট থেকে আসলে ওরা আমাকে এটা দিয়েছিল আর কি। এই ক্যাম্পেইনগুলো তো আপনি একদম শুরু থেকেই করছেন? শুরু থেকেই করছি, 2017 সাল থেকে। জি, এবং উইদাউট পেমেন্ট আপনি ফ্রি দিচ্ছি। হ্যাঁ, মানে একরকম বলা যায় যে সমাজ সেবামূলক কাজ। এটা কি আসলে পরিবার থেকে আসলো কিনা, বা আপনি কখন ডিটারমাইন করলেন যে আমার এরকম কিছু করা উচিত? না, আসলে যখন আমরা স্টুডেন্ট ছিলাম তখন হচ্ছে আমরা ক্যাম্পিং এ যেতাম। মানে আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন হসপিটাল থেকে আমাদেরকে বিভিন্ন ক্যাম্পিং এ পাঠানো হতো। তখন আসলে দেখতাম যে অনেক মানুষ আছে যে আপনার মানে 70-80 বছর হয়ে গিয়েছে কিন্তু কখনোই হসপিটালেও যায়নি, কোনো প্র্যাকটিশনারের কাছেও যায়নি। তখন আসলে রিয়েলাইজ করতে পারতাম যে আসলে বাংলাদেশের মানুষ এখনো কত বেশি অসচেতন বা আপনার আর্থসামাজিক কারণে আসলে যেতে পারে না। তো ওই সময় থেকে কাজ করতে, যে আমি যখন পাশ করে বের হবো বা সুযোগ পাবো তখন এগুলো আমাকে করতে হবে আসলে। অর্থাৎ মানুষকে ভালোবাসলেই আসলে এগিয়ে যাওয়া যায়। জি, একদমই তাই। একটা ছোট্ট বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, সেটা হচ্ছে অনেকে দেখা যায় কি চোখ স্বাভাবিক থাকে, এমনও শুনেছি যে ডক্টর বলছেন যে চোখটা একটু সরে গেছে, একটু ট্যারা হয়ে, এটা আসলে কেন হয়? এটা বাঁকা চোখ বা আমরা যেটা বাংলায় বলি ট্যারা চোখ, বা অনেকে মানে আদর করে লক্ষ্মী ট্যারাও বলে। জি,
এটা আসলে মাসেল প্রবলেমের কারণে হয়, ঠিক আছে? এটা যে কোনো মানুষের হতে পারে, যে কোনো মানুষ হতে পারে, যে কোনো মানুষ হতে পারে। সেক্ষেত্রে আপনার মাসেল প্রবলেম বলতে একটু যদি বুঝি, মানে আমাদের যে চোখে 6টা মাসেল আছে আর কি, এগুলো যদি ইমব্যালেন্স হয়ে যায় সেক্ষেত্রে আপনার ডানে বামে উপর নিচ যে কোনো একদিকে আপনার ইমব্যালেন্স হয়ে যেতে পারে আর কি। তো সেক্ষেত্রে আসলে কিছু থেরাপি আছে, অনেক সময় আপনার চশমার পাওয়ার দিয়ে ওইটা আপনার সমাধানযোগ্য, বাট যদি কোনো ক্ষেত্রে না হয় তখন অপারেশন করে এটা 100% কিউরেবল। আর জন্মগত যেটা আছে সেটাও কি সেটাও কিউরেবল, অপারেশন করে জি cure করা সেটাও যায়? কিউরেবল, জি। আচ্ছা আচ্ছা, চমৎকার একটা বিষয়, এটা কিন্তু আমি জানতাম না সাকি। আমিও জানতাম না যে জন্মগত যেটা জন্মগত সেটা টেরাচোকো কিউরেবল, বলে। জি। আধুনিক চিকিৎসা তো আসলে আমাদের এখন অনেক দূরে অনেক গিয়েছে দূরে বলা গিয়েছে, যায়। জি, জি। আমরা অনেক কিছুই জানি না, জি। কিন্তু আমাদের চিকিৎসা ব্যবস্থা তো আসলে থেমে নেই, জি। প্রতিনিয়ত রিসার্চ হচ্ছে, এগিয়ে যাচ্ছে। আমরা একটু শুনি যে অনারারি ডক্টরেট ইন অফথালমোলজিতে আপনি সম্মানিত জি, জি। হয়েছেন। একটু জানতে চাই অনুভূতি, একই সঙ্গে কারণগুলো। আচ্ছা, প্রথমত হচ্ছে আমার এই মুহূর্তে পিএইচডি হচ্ছে দুটো, একটা হচ্ছে একাডেমিক, একটা হচ্ছে অনারারি। একাডেমিকটা তো মালয়েশিয়া থেকে করেছি আর কি, আর অনারারিটা হচ্ছে আমাকে হচ্ছে ফ্রান্সের থেমস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে দিয়েছিল আর কি। তো এটা আসলে হচ্ছে আপনার অপথ্যালমোলজি এবং অপটোমেট্রি বা ভিশন কেয়ার ইন্ডাস্ট্রিতে যারা দীর্ঘ সময় কাজ করছে বা যারা ইমপ্যাক্ট ফেলেছে আর কি, ওদেরকে ওরা হচ্ছে মানে চয়েস করে আর কি। তো ওই বছরের জন্য হচ্ছে আমাকে ওরা চয়েস করেছিল আর কি। তো আমার কাছে অনেক ডাটা নিয়েছিল, এটা অ্যানালাইসিস করেছিল, বাংলাদেশ শুধু টিম এসেছিল, তো এইভাবে জিনিসটা করা হয় আসলে। এটা কি আপনার মানে কাজের উপর ডিপেন্ড করে, এক্স্যাক্টলি, হ্যাঁ, যে আপনি অনেকগুলো কাজ জি, জি, করেছেন, জি, জি। অনেকগুলো সেক্টরে কাজ করেছেন। ভবিষ্যৎ চিন্তা ভাবনাও যদি জানতে চাই যে আপনি আর কি ভবিষ্যৎ করতে চিন্তা আমরা চান বা- ডেফিনেটলি আমি যত বেশি আমি আসলে মানুষের কাছে পৌঁছাতে পারি, যত বেশি সেন্টার বিল্ড আপ করতে পারি এবং এই সেবাগুলো মানুষকে দিতে পারি, এবং যে ইনোভেশন যেগুলো আছে আসলে এগুলো যেন ছড়াই দিতে পারি। কারণ বাই প্রফেশনাল আমি তো বিজনেসম্যান না, কিন্তু আমি মানে বিজনেস বা এই সেক্টরটায় উদ্যোক্তা হয়েছি হচ্ছে আমি ইম্প্যাক্টে ফেলার জন্য। একটা নর্মাল বিজনেসম্যান বা আমার মধ্যে আসলে ডিফারেন্স থাকতে হবে। ডিফারেন্সটা কোথায় থাকবে? ইনোভেশনে থাকবে। আসলে কোথায় আমি ইনোভেশনটা আনতে পারছি, কোথায় আমি ইম্প্যাক্ট ফেলতে পারছি, তো এই ইম্প্যাক্টটা আসলে আমি বাংলাদেশে ফেলতে চাই আসলে দীর্ঘ সময় ধরে। আপনি ডোর স্টপ ভিশন কেয়ার সার্ভিস নিয়ে কাজ করছেন, এটা নিয়ে আসলে আপনার লক্ষ্যটা কি? এটা যেটা বললাম যে আপনার প্রতিটা বিভাগীয় শহর থেকে শুরু করে ধীরে ধীরে এটা জেলা পর্যায়ে নিয়ে যাওয়া, এবং প্রত্যেকেই যেন আপনার ভিশন কেয়ার এবং পাওয়ার নেওয়ার যে সার্ভিসটা ফ্রি যেন পেতে পারে, এটাই আমার টার্গেট মূলত। এখন বর্তমানে আসলে কোন কোন বিভাগ আসলে এটা কভার? আপাতত খুলনা ঢাকা বিভাগে হচ্ছে। আপনি 23 সালেও সম্মানজনক এশিয়া প্যাসিফিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড যেটা আপনি সেটিও জিতেছেন, সেই অনুভূতির কথাও জানতে চাই। আচ্ছা, এটা বেসিক্যালি আমাকে দেওয়া হয়েছিল আপনার রিসার্চ ওয়ার্কের জন্য এবং হচ্ছে আমার এই ভিশন কেয়ার ইন্ডাস্ট্রিতে আমার অবদানের জন্য আর কি, এই দুটো কারণে আর কি। আচ্ছা, এবং আপনি যুগলভাবে আপনার সহধর্মী সহ পেয়েছেন, জি জি, এটা আরো অনেক বেশি ভালো লাগার ব্যাপার আমার জন্য, কারণ আমার স্ত্রী অনেক বেশি সফল তার জায়গা থেকে। আচ্ছা, আমরা তাহলে সেই গল্প একটু জানি না কেন আনিস? জি, সহধর্মিণীর সঙ্গে পরিচয় কখন হলো, পরিণয় কখন হলো, এবং কাজের ক্ষেত্রটাও তো একই। জি জি, এটি তো নিশ্চয়ই আসলে জীবন গড়বার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, সাহায্য করে আমি বলবো। জি, ওর সাথে পরিচয় হচ্ছে আপনার 2019 সালে। তো পরিচয় হওয়ার পরেই আসলে পছন্দ থেকেই বিয়ে করা, আসলে আমরা দুই পরিবারকে জানাই যে আমরা দুজনকে পছন্দ করি, ওখান থেকে আসলে বিয়ের দিকে যাওয়া আর কি। তো পরবর্তীতে আমি যখন দেশের বাইরে চলে গেলাম নেপালে, তারপরে আবার ফিরে আসলাম, তখন আসলে সংসার শুরু হয়ে গেল আর কি। আচ্ছা, ওনার নামটা একটু শুনি। মাহিন ইসলাম তন্নি। উনিও তো ডক্টর না, উনি হচ্ছে স্কিন কেয়ার ইন্ডাস্ট্রিতে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি, ও হচ্ছে আপনার একজন অনলাইন উদ্যোক্তা এবং স্কিন কেয়ার ইন্ডাস্ট্রিতে এখন বাংলাদেশের মধ্যে বেস্ট বলা যায় আসলে। বাহ, চমৎকার, খুব ভালো করছে। আচ্ছা, যুগলভাবে যে আপনারা জি 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 পেলেন, এটা আসলে মানে ওনাকে কাউন্ট করার বিষয়টা আসলে কেন ছিল? আমি ওকে বলেছিলাম যে আমি তো অ্যাপ্লাই করছি, তুমি অ্যাপ্লাই করে দেখো। আচ্ছা আচ্ছা, আল্লাহ ভরসা এমন হতে পারে দুজন একসাথে পেয়ে যেতে পারি। তো ওই কমিটিটা আসলে খুব খুশি হয়েছিল যে হাজব্যান্ড ওয়াইফ একসাথে তো ভালো করছে, তো দুজনকে আমরা দিব এবছর। তো ওখান থেকে আসলে ব্যাপারটা আসলে। আর বাড়ি থেকে কে আছেন আপনাদের? বাড়িতে মা বাবা আছেন, বোন আছেন। আচ্ছা আচ্ছা, আসলে পরিবার থেকে সাপোর্ট পাওয়াটা অনেক বেশি, না হলে আসলে বিয়ের পর সহধর্মিণী আসলে সবচেয়ে সাপোর্টের জায়গা। নিশ্চয়ই একদমই তাই। এবং এই যে পারিবারিক জীবন এবং পেশাগত জীবন, এটা ব্যালেন্স আসলে কিভাবে করেন আপনি? অবশ্যই টাফ, তবে আসলে যেটা বললাম আর কি, যে আসলে সহধর্মিণী যখন সাপোর্ট করবে সবকিছু সম্ভব, আসলে সবকিছু সম্ভব। যদিও ভবিষ্যতের কথা বলছিলেন, তারপরেও পেশাগত জীবনে দুজনের কি এমন কোনো প্ল্যান আছে যে একসঙ্গে, যেহেতু আপনি অলরেডি করছেন সমাজসেবামূলক বিভিন্ন কাজ করছেন, আপনি কোনো প্ল্যান আছে কিনা? আছে, একসাথে কাজ শুনি করার। আমরা, কি প্ল্যান আছে? যেমন আমাদের প্ল্যানিং আছে যে আমরা দুজন মিলে একটি হসপিটাল বানানোর প্ল্যানিং আছে আমরা, যাতে করে আপনার মানে আমি যেটা এখন ফ্রি সার্ভিস দিচ্ছি আর কি, আসলে ওটাকে আরো ব্যাপকভাবে, লাইক আপনার এমন হতে পারে যে আমরা ফ্রি অপারেশনের ব্যবস্থা করব, পরবর্তী এই ব্যাপারগুলো দিকে আমাদের কাজ করার কিছু পরিকল্পনা আছে দুজনের একসাথে। শহর কেন্দ্রিক হবে নাকি গ্রাম কেন্দ্রিক? দুটাই। আচ্ছা,
দুই দিক দুটাই, থেকেই জি, হবে। জি। আপনি যেহেতু প্রত্যন্ত গ্রামেও আসলে এই চিকিৎসা সেবাটা জি, দিচ্ছেন, জি। বিশেষ করে চোখের বিষয়টা, সেখানকার প্রেক্ষাপটটা বা সেখানে কি অবস্থা যদি একটু জানেন। সেখানে আসলে আপনার ওই ফ্যাসিলিটিসটা দেওয়ার মতো লোক নেই অনেক ক্ষেত্রে। দেখা যায় কি আসলে মানে অনেক বড় একটা গ্রাম, আপনার 20,000 50,000 মানুষ আছে, বাট ওখানে জি। সেবা দেওয়ারই লোক নাই। তো ওরা হয় কি 2-3 গ্রাম পরে যাওয়ার প্রয়োজন, অনেক সময় হয় যে আমি কেন যাব, জি। যাওয়ার প্রয়োজন নেই। আবার অনেক সময় 2 বছর 3 বছর পর ক্যাম্প হয়, তখন দেখায়। আবার ওই ক্যাম্পগুলো থাকে অনেক সময় যে কিছু কমার্শিয়াল ব্যাপার থাকে আসলে, জি। ওরা আসলে প্রপারলি চেক আপটা করে না। করে না। ওদের টার্গেট থাকে যে কিভাবে ইনকাম করা যায়, Income করা যায়। তখন আসলে সুবিধা থেকে বঞ্চিত হয় আসলে। এবং আপনার টুকটাক লেখালেখির অভ্যাস আছে, জি, বোধহয় জি। একটা বই আছে আপনার, সেটা সম্পর্কে একটু শুনি। এটাও জানা। আচ্ছা আচ্ছা, আমি 2017 সালে বই লিখেছিলাম চোখের চোখের চোখ পাওয়ারের উপর, মানে পাওয়ার প্রেসক্রিপশন এবং বেসিক চোখের উপর আর কি। আচ্ছা, এটা হচ্ছে ভবিষ্যতে সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে আপনার, মানে এটা এখনো ওদের ওখানে আছে আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এতটা সময় আপনাকেও আমাদেরকে ধন্যবাদ। দিয়েছেন এত জি। ব্যস্ততার মধ্যেও। অনেক অনেক শুভকামনা আপনার জন্য, ধন্যবাদ আপনাদেরও, এবং আপনার মাধ্যমে নিশ্চয়ই অনেকেই চোখের আলো ফিরে পাবে ইনশাআল্লাহ। অনেক শুভকামনা, ভালো থাকবেন। ধন্যবাদ।